ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি রবার্ট ফ্রস্টের বিখ্যাত একটা কবিতা ওয়েস্ট রানিং ব্রুক নিয়ে। কবিতাটি পাবলিশড হয় 1928 সালে দ্য বুক ওয়েস্ট রানিং ব্রুক এই শিরোনামে। ওয়েস্ট রানিং ব্রুক এটি একটি ফিলোসফিক্যাল পম এবং এই কবিতাটির ওপেনিং হয় স্বামী ফ্রেড এবং নাম না জানা স্ত্রীর কনভারসেশনের মাধ্যমে বা ডায়ালগের মাধ্যমে। এখানে ওয়াইফের নাম জানা যায়নি। ব্রুক হচ্ছে একটা ছোট নদী, যেটা মেটাফোর বা উপমা স্বরূপে কবিতাটিতে ব্যবহার হয়েছে। এই ব্রুকের সামনে দাঁড়িয়ে স্বামী ফ্রেড বলছে উত্তর দিকটা কোন দিকে, স্ত্রী বলছে উত্তর দিকটা ওই দিকে, এবং এই নদীটা পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে বা ফ্লো করছে। লোকজন এটাকে পশ্চিম দিকে বয়ে চলা নদী বলতো এবং এখনও এটাই বলে, যেটা উৎস থেকে ভিন্ন দিকে বয়ে চলেছে। যখন সব নদী পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে সাগরে হারানোর জন্য বা মিশে যাওয়ার জন্য, তাই নয় কি? স্বামী স্ত্রীকে বলছে বা প্রশ্ন করছে, কিন্তু এই নদীটা পশ্চিম দিকে যাচ্ছে কেন? এটা এই স্বামী ফ্রেডের কাছে একটু কনফিউজড মনে হচ্ছে। আবার বলছে এটা এমন এক নদী, হয়তো এর নিজের উপর আস্থা রয়েছে এবং এই আস্থা বলেই সে ভিন্ন দিকে বয়ে চলেছে, কেননা সে যেদিকেই বয়ে চলুক না কেন সাগরে মিলিত হবেই। হয়তো এই নদীর নিজের উপর আস্থা রয়েছে, যেভাবে আমরা মিলিত হয়েছি, আমি তোমার সাথে, তুমি আমার সাথে। অর্থাৎ স্বামী ফ্রেডের এই কথাগুলো ডিপ ফিলোসফি রয়েছে এই কথাগুলোর মধ্যে। স্বামী স্ত্রী, এখন তারা স্বামী স্ত্রী, কিন্তু আগে কেউ কাউকে চিনত না। তারা ভিন্ন মনোভাবের মানুষ, ভিন্ন মতাদর্শের মানুষ, ভিন্নভাবে চলত, কিন্তু কোনো এক মিস্টেরিয়াস পাওয়ার বলে তারা একত্রিত হয়েছে বা মিলিত হয়েছে। ঠিক এই নদীটাও যদিও ভিন্ন দিকে বয়ে চলছে, কোনো একটা রহস্যময়ী শক্তির বলে বা ক্ষমতার বলে এই নদীটা সাগরে পতিত হবে, এটা যেদিকে বয়ে চলুক না কেন। কেননা স্বামী স্ত্রী তারা বর্তমান স্বামী স্ত্রী, আগের দিনগুলোতে তারা ভিন্নভাবে চললেও, ভিন্নমত পোষণ করলেও তারা এখন মিলিত হয়েছে বা একত্রিত হয়েছে। আবার বলছে আমরা কে? এই কথাগুলো ভাবতে ভাবতে স্বামী বলছে আমরা কে? কিছুই জানি না। তখন স্ত্রী বলছে আমরা নতুন বা নিউ কাপল, নতুন স্বামী স্ত্রী বা নতুন দম্পতি। স্বামী খেয়ালি হয়ে আবার বলছে আমরা অবশ্যই কিছু একটা হব। আমরা বলছি আমরা দুজন চলো পরিবর্তন হয়ে তিনজন হয়ে যাই। স্বামী স্ত্রীকে বলছে আমরা তো দুইজন রয়েছি, যেহেতু আমরা বিয়ে করে ফেলেছি, আমরা উভয়ই এই ছোট্ট নদীটার সাথে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হই, একত্রিত হয়ে যাই এবং আমরা তিনজনে পরিণত হই। স্বামীর কথাটা এইরকম যে আমাদের ফিউচার অনিশ্চিত, কি হবে আমরা জানি না, ঠিক এই নদীটার মতো যে এর ফিউচারটাও কি হবে। সুতরাং আমরা তিনজনে কি একটু একত্রিত হতে পারি না? আমরা এই ছোট নদীর উপর একটা ব্রিজ তৈরি করব, যে ব্রিজটা হবে আমাদের বাহুযুগল, যেগুলো নদীর উপর ছড়িয়ে দেব, এবং এটার পাশে আমরা প্রশান্তির ঘুম পাবে বা ঘুমিয়ে যাব, প্রশান্তিতে ঘুমিয়ে যাব। অর্থাৎ স্বামীর ফিলোসফি এইরকম যে এই নদীর পাশে তারা পরস্পর যখন হাত ধরবে বা যুগল একত্রিত হবে, তখন এই নদীটাকে সাথে নিয়েই তারা একত্রিত হবে। ঠিক এই সময় স্বামী বলছে দেখো দেখো, ঢেউগুলো আমাদের দিকে ছুটে আসছে, যেন আমাদের কথাগুলো বুঝতে পেরেছে। অর্থাৎ স্বামী স্ত্রীকে বলছে, এই কথাগুলো যখন বলছে তখন ঢেউগুলো তাদের দিকে ছুটে আসছে, এবং স্বামীর ফিলোসফি হচ্ছে যে এই নদীর ঢেউগুলো হয়তো তার কথা বুঝতে পেরেছে এবং সেও চায় যে এই দুজনের সাথে একত্রিত হয়ে তিনজন মিলিত হবে বা একত্রিত হবে। সুতরাং এই ছুটে আসা ঢেউগুলোকে ফিলোসফিক্যাল আইডিয়াতে প্রকাশ করছে এই স্বামী ফ্রেড। এই কাপলরা তাদের ফিউচার নিয়ে চিন্তিত, অনিশ্চিত তাদের ফিউচার। তারা কি এই নদীর মতো উল্টো পথে চলছে না তো? এর নদী ভিন্ন দিকে ফ্লো করছে, পশ্চিম দিকে বয়ে চলছে, এটা কি আদৌ সাগরে পৌঁছাতে পারবে? এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক এখানে এই নদীর মাধ্যমে কবি প্রকৃতি,
মানুষের ভিন্ন পথে পথ চলা, ভিন্ন পথের মানুষগুলো যে আবার পরস্পর বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে একত্রিত হচ্ছে, এগুলোর উপরেই ফোকাস করেছেন। মানে এক পাশে অনিশ্চয়তা, অপর পাশে আবার সম্ভাবনা, পারস্পরিক বিশ্বাস, এটার উপর ফোকাস করেছেন। জলের নিচে ডুবে থাকা পাথরের আঘাত পেয়ে স্রোত বেঁকে ভিন্ন দিকে যাচ্ছে, অর্থাৎ উৎস থেকে যে জলটা পড়ছে বা পানিটা পড়ছে, সেটা নিচে, পানির নিচে ডুবমান একটা পাথরে আঘাত পেয়ে ভিন্ন দিকে যাচ্ছে। এইসবের মাধ্যমে কবি ব্যক্তিকে তুলে ধরেন ভিন্নভাবে। কবির মতে মানুষের মন একদিকে যেতে চায়, কিন্তু বিবেক তা বাধা দেয়। বিবেকের বাধা পেয়ে অন্যদিকে যায়, যে পাথরের আঘাত পেয়ে স্রোত ভিন্ন দিকে মুভ করছে, অর্থাৎ যেদিকে স্রোত যাওয়ার কথা সেদিকে না গিয়ে ভিন্ন দিকে মুভ করছে বা ভিন্ন দিকে যাচ্ছে। এখানে আবেগকে সংযত করা হয়েছে বিবেকের মাধ্যমে। আমাদের মন যা চায় তা আমরা করতে পারি না, কারণ আমরা নিয়ম বা প্রথার মাধ্যমে নিয়ন্ত্রিত হই। প্রথমত স্বামী ফ্রেডের কাছে নদীর এই ভিন্ন দিকে বয়ে চলাটা অদ্ভুত মনে হয়েছে, কিন্তু পরে বুঝতে পেরেছে যে স্পেশালিটিটা কী বা কী কারণে এটা ভিন্ন দিকে মুভ করছে বা এর অস্তিত্বের উৎসটা কী, সেটাও সে বুঝে ফেলেছে। যদিও প্রথমে বুঝতে পারেনি যে কেন এই নদীটা ভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে যে পাথরের আঘাতের কারণে জলটা মানে পানিটা পাথরে আঘাতপ্রাপ্ত হয়ে ভিন্ন দিকে মুভ করছে। ঠিক তেমনি মানুষও কিন্তু রীতির দ্বারা, প্রথার দ্বারা বাধ্য হয়ে ভিন্ন দিকে যায়। রবার্ট ফ্রস্ট ফ্রেডকে একজন বাস্তববাদী ক্যারেক্টার হিসেবে উক্ত কবিতায় প্রেজেন্ট করেছেন এবং স্ত্রীটাকে একটা নর্মাল ক্যারেক্টার হিসেবেই প্রেজেন্ট করেছেন। পোয়েট রবার্ট ফ্রস্টের এই কবিতায় দুইজন বিখ্যাত ফিলোসফারের প্রভাব ব্যাপকভাবে লক্ষণীয়। উইলিয়াম জেমস, আমেরিকান ফিলোসফার অ্যান্ড সাইকোলজিস্ট, এবং অন্যজন হলেন ফ্রেঞ্চ ফিলোসফার হেনরি বার্গসন। কবি রবার্ট ফ্রস্ট উইলিয়াম জেমসের প্রিন্সিপালস অব সাইকোলজির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন। অর্থাৎ প্রিন্সিপালস অব সাইকোলজি হচ্ছে একটা গ্রন্থ বা বই, এটার প্রভাবে তিনি ব্যাপকভাবে প্রভাবিত হন। এছাড়াও ফ্রস্ট হেনরি বার্গসনের ক্রিয়েটিভ ইভলিউশন পড়েছিলেন এবং এই বইটির দ্বারাও তিনি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন এবং উক্ত কবিতায় এই বইয়েরই কিছু বিষয়বস্তু লক্ষণীয়। এছাড়াও তিনি রবার্ট ফ্রস্ট আমেরিকান পোয়েট র্যালফ ওয়াল্ডো ইমারসনের প্রশংসাকারী ছিলেন এবং তার প্রভাবেও তিনি প্রভাবিত হয়েছিলেন। আলোচ্য কবিতায় এইসব বিশিষ্ট ব্যক্তিদের ফিলোসফিকে তিনি ডেভেলপ করার চেষ্টা করেছেন। এছাড়া এই কবিতা সম্পর্কে অনেকের ধারণা এইরকম যে সাম মাইট আর্গু দ্যাট দিস পম অনলি অ্যাডস টু দ্য কনফিউশন ফর দ্য রিডার্স অ্যাট লাস্ট। অর্থাৎ এই কবিতাটা অবশেষে পাঠকদের মনে একটা কনফিউশনই তৈরি করে। কবিতাটা শুরু হয়েছিল বেশ কয়েকটি প্রশ্ন দিয়ে এবং সবশেষে স্বামী ফ্রেড সকলে প্রশ্নের উত্তর সঠিকভাবে খুঁজে পেয়েছিলেন এবং তার কনফিউশন দূর হয়েছিল। কবিতা অ্যানালাইসিস করলে বোঝা যায় যে মানুষ তার উৎস হতে দূরে সরে যাচ্ছে, ভিন্ন দিকে ফ্লো করছে অনিচ্ছাকৃতভাবে। আবার স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে বোঝানো হয়েছে ভিন্ন ভিন্ন মানুষ একত্রিত হয়েছে বা মিলিত হয়েছে অজানা এক রহস্যময় শক্তির মাধ্যমে। ঠিক নদীগুলোও সাগরে পতিত হচ্ছে বা মিলিত হচ্ছে এই রহস্যময় শক্তির মাধ্যমে। যে পাথরে আঘাত পেয়ে স্রোত ভিন্ন দিকে বেঁকে যাচ্ছে বা উল্টো দিকে যাচ্ছে, এই পাথরটা হচ্ছে কনসায়েন্স বা বিবেক, যা মানুষকে সঠিক দিকে ফ্লো করতে সাহায্য করে বা সঠিক দিকেই তাড়িত করে। যেটা আপাতত দৃষ্টিতে উল্টো মনে হচ্ছে বা ভিন্ন মনে হচ্ছে, যেটাই মনে হোক না কেন এটাই সঠিক, যেটা মানুষকে সঠিকভাবে বা সঠিক দিকে নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে যাচ্ছে বিবেক। সুতরাং এই পাথরটা হচ্ছে বিবেক সিম্বলিক্যালি অর্থে। এবং ফ্রেড বা এই স্বামী প্রথমত কনফিউজড হয়েছিলেন, বিভিন্ন প্রশ্ন তাকে দ্বিধাগ্রস্ত করেছিল এবং অবশেষে এই প্রকৃতির মাঝখান থেকেই সে সবগুলো প্রশ্নেরই উত্তর সঠিকভাবে পেয়েছেন, যথাযথভাবে পেয়েছেন এবং পরিশেষে তার মনের মধ্যে কোনো কনফিউশন আর থাকেনি, সে অত্যন্ত ক্লিয়ার হয়েছেন এবং প্রকৃতির মধ্যে যে লুকিয়ে থাকা যে রহস্যগুলো এগুলো তিনি বুঝতে পেরেছেন বা হিডিং মিনিংটা তিনি বুঝতে পেরেছেন, লাইফ কি সেটা সম্পর্কেও তিনি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল মূল কবিতার
বিষয়বস্তু আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।